নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। শুভেন্দু অধিকারীর আপত্তি টিকল না। রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। এমনকি মানা হলো না বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জিও। রাম মন্দির উদ্বোধনের দিনেই হবে তৃণমূলের সংহতি মিছিল। শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে মন্দির উদ্বোধনের দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আর্জি বিরোধী দলনেতা জানিয়েছিলেন, বৃহস্পতিবার তাও খারিজ করে দিল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই দিনই কলকাতায় সংহতি মিছিলের ডাক দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল আটকাতে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতে শুভেন্দুর যুক্তি ছিল, মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের মিছিলের কারণে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এদিন শুভেন্দুর আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। তবে মিছিলের জন্য কিছু শর্ত বেঁধে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করবে মিছিল থেকে এমন কোনো মন্তব্য করা যাবে না। মিছিলের ফলে যাতে যান চলাচলের সমস্যা না হয় তা রাজ্য প্রশাসন ও শাসক দলকে দেখতে হবে। মিছিলের কারণে কোনো অঘটন ঘটলে শাসক দলের ওপরই তার দায় বর্তাবে। হাইকোর্টের এদিনের নির্দেশকে রাজনৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল শিবির। যারা সংহতি চায় না, সম্প্রীতি চায় না, ঐক্য চায় না, সেই বিভেদকামী বিজেপি আর এই তার বিরোধী দলনেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা কোর্টে গেছিলেন আটকাতে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। তৃণমূলের মিছিল ঠেকাতে না পারলেও হাইকোর্টের বেঁধে দেওয়া শর্তে খুশি শুভেন্দু। এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত, তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ। একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। হাইকোর্টের সবুজ সংকেত পেয়ে ইতিমধ্যে মিছিলের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। জোড়াফুল সূত্রের খবর, 22শে জানুয়ারি দুপুর 3টে কালীঘাট মন্দিরে আরতি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কালীঘাট থেকে সংহতি মিছিল নিয়ে বালিগঞ্জ ফাঁড়ি যাবেন। গড়চায় গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করবেন। মিছিলের পথে কোনো গির্জাতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যাবেন পার্ক সার্কাসের মসজিদে। সংহতি মিছিল শেষে পার্ক সার্কাস ময়দানে বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী। রাম মন্দির ইস্যুতে আসরে রাজ্যপালও। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, মুখ্য সচিব বিপি গোপালিকাকে চিঠি দিয়ে তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনুবাংশু ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, আইএসএফ এর পক্ষ থেকে বিশ্বজিৎ মাইতি। কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই শর্ত রেখেই ধর্মতলায় আইএসএফকে সভার অনুমতি দিয়েছে হাইকোর্ট। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শুভাশিস ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ এবং যোগ দিয়েছেন অলরেডি আইনজীবী ফিরদৌস শামীম। আমি প্রথমে সজলদার কাছেই আসবো। সজলদা, বিরোধী দলনেতা এই সংহতি মিছিল আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু ধোপে টিকল না। না, আদালত যে নিরপেক্ষ সেটা আজকে ওরা হয়তো কি এক্ষুনি দেখাচ্ছিলেন কুণালবাবুকে, ঠাসিয়ে চর। বেচারি রোজ দুগালে দুটো করে চারটে করে চর খেতে খেতে আজকে একটুখানি একটা স্বস্তিমূলক একটু রায় পেয়েছেন। দেখুন, রায়টা এরকম হবে এটা শুভেন্দুবাবুও জানতেন না তা নয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মিছিল করতে চেয়েছেন, তিনি পুলিশ মন্ত্রী, তিনি একজন প্রশাসক, মানে টপ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তিনি মিছিল করবেন, নিশ্চয়ই তার দায়বদ্ধতা আছে। কিন্তু কোর্ট তাকে মনে করিয়ে দিয়েছে। আমরা দেখুন, রামনবমীর দিন এর আগে যখন হাওড়ায় ঝামেলা হয় বা দাঙ্গা হয়, যাই বলুন আপনি ওটাকে, তার আগে কিন্তু উনি বলেছিলেন যে হাওড়ায় এখানে অমুক জায়গায় ঝামেলা হবে, এই হবে। আমরা সেটাকেই অ্যাপ্রিহেন্ড করছি। ফলে কোর্ট আবার বুঝিয়ে দিয়েছে যদি কিছু হয় তার দায় মমতা ব্যানার্জি তোমাকেই নিতে হবে। তো এবার তিনি দায় নেবেন। তিনি মন্দিরে যাবেন, তিনি গির্জায় যাবেন, তিনি মসজিদে যাবেন, সব জায়গায় প্রার্থনা করবেন, শুধু রামকে গালি দিতে রাস্তায় নামবেন। আপনাকে আমি একটা প্রশ্ন করি, দেখুন, আপনি ধর্ম মানতে পারেন বা না মানতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যক্তিগত প্রেজুডিস, কিন্তু যারা মানে
তাদেরকে আহত করাটা কি আপনার উচিত? ধরুন আপনার জন্মদিনের দিন বা কোনো একজন মনীষীর জন্মদিনের দিন যদি আমরা বলি যে আমরা ওই দিন কালা দিবস পালন করব, মিছিল করব, আপনাকে ভাবতে হবে যে তার অনুরাগী যারা আছেন তাদের মনে কতটা লাগে। আজকে যারা এটা কোনো সম্প্রীতি মিছিল না, এটা হচ্ছে ওই যেমন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা হচ্ছে না, সেরকম হচ্ছে সংখ্যালঘু ভোট জোড়ো যাত্রা এটা আসলে। কারণ সংখ্যালঘুরা আজকে বুঝতে শিখেছে, দেখুন মোদিজির ভয় যদি দেখাতে না পারে, রামের ভয় যদি দেখাতে না পারে, তাহলে আপনি জেনে রাখুন মুসলিমরা, সংখ্যালঘু মানুষরা কেউ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। তো সেই ভয়টাই শুধু জাগিয়ে রাখার জন্য, যদিও তারা বুঝতে শিখেছে এটা আমূলক। উত্তরপ্রদেশে এমন কেউ নেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী একজন গেরুয়াদারি, কিন্তু উত্তরপ্রদেশে কখনো কোনো মুসলিম এসে আপনার কাছে বলতে পারেনি, সংখ্যালঘু মানুষ এসে আপনার কাছে বলতে পারেনি যে তার ধর্মচারণে কোনো বাধা হয়েছে। সে মুসলিম হয়ে জন্মানোর জন্য তার ওপর কোনো আঘাত আসছে। এবারে আমি আপনাকে বলি যে আজকে পশ্চিমবঙ্গে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তিনি একটা বড় গোষ্ঠীকে আঘাত করুন, কারণ তিনি চাইছেন যে আমি ভোটকে, যে ভোটটা আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে সেটাই আমার ক্রিম ভোট, সেটা ছাড়া আমি জিততে পারবো না। কিন্তু আমি আপনাকে বলি একজন মুখ্যমন্ত্রীর কিসের প্রয়োজন ছিল আজকের দিনে এটা করা? আমি এখানে কৃষাণুর কাছে আসবো। সবাইকে পাওয়ার চেষ্টা করছেন না, উনি কাউকে পাওয়ার চেষ্টা করছেন আর কাউকে অসম্মান করার চেষ্টা করছেন। কৃষাণু, এই মিছিলে আদালত শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে, কিন্তু এই প্রশ্নটা বিরোধীদের পক্ষ থেকে রয়েই যাচ্ছে যে কেন 22 তারিখ সংহতি মিছিলের ডাক? সজল দ্বারা যেটা অভিযোগ করছেন যে এটা আসলে ভোট ব্যাংকের কথা মাথায় রেখে, এবং অনেকে এই প্রশ্ন তুলছেন যে যেখানে 22শে জানুয়ারির দিনটা অত্যন্ত সিগনিফিক্যান্ট, এবং যদি সম্প্রীতির কথাই হয়, যদি সংহতির কথাই হয়, তখন সেখানে ফার্দার একটা কর্মসূচি নেওয়াটা সেটা এড়ানো গেলেই ভালো হতো, বিশেষ করে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা যে কোনো অনভিপ্রেত, যদি সামান্য কোনো অনভিপ্রেত ঘটনাও ঘটে, সেটার দায়িত্ব আসলে রাজ্য সরকারের, সেটা আসলে শাসক দলের। নিশ্চয়ই, এটা তো কোথাও না, আমাদের সংবিধান বলেছে তো যে আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। আমাদের ঘটনাচক্রে পশ্চিমবাংলার ক্ষমতাসীন দল আমরা, কিন্তু বাকি ভারতবর্ষের অনেক রাজ্য আছে, মণিপুরে কাদের সরকার, সেটা ডবল ইঞ্জিনের সরকার। এই যে রাম মন্দিরের জন্য বাজি নিয়ে যেতে যেতে যে ট্রাকটাতে আগুন ধরে গেল উত্তরপ্রদেশে, সেই উত্তরপ্রদেশে তো দেখলাম উত্তরপ্রদেশের বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার। তো এটা তো দেখতে হবে। চম্পত রায়, আজকে আমরা নাকি মুখকে তোষণ করছি, এই চম্পত রায় ভদ্রলোক যে রাম মন্দির ট্রাস্ট, সে বলছে যে রাম মন্দিরের জন্য বৈষ্ণবদের দরকার নেই, শাক্তদের দরকার নেই, শৈবদের দরকার নেই, কারুর উপরে তাদের অ্যাকাউন্টেবিলিটি। আমি শোনোনি তাই জন্য বলছো না, এটাই তো ব্যাপার। তো আমাদের দল, আমাদের নেত্রী পরিষ্কার করেছেন যে যেই মানুষরা, নিশ্চয়ই রাম মন্দির নির্মাণ হচ্ছে, মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছেন, যাদের আনন্দ হচ্ছে তারা আনন্দ করবেন, আমাদের সকলেই আনন্দ উপভোগ করছি, কিন্তু কোনো মানুষ যদি দুঃখ পেয়ে থাকে, কোনো মানুষ যদি নিজেকে ব্রাত্য অনুভব করে থাকে, তো তার জন্যে সবাইকে নিয়ে সেই দিন মন্দিরেও যাওয়া হবে, কালীঘাট মন্দিরে স্বয়ং নেত্রী পুজো দেবেন, তারপর মসজিদ আছে, গির্জা আছে, গুরুদুয়ার আছে, সবাইকে সমবেত করে সবাইকে নিয়ে। তার কারণ হচ্ছে চম্পত রায়, এ তো রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি একজন, সে শঙ্করাচার্যদের অপমান করছেন। আর আমাদের দিকে যে অভিযোগটা বিজেপি তুলছে, তাহলে শঙ্করাচার্যরা কি অপরাধ করেছে? আজকে যোশী মঠ থেকে, কেরালার মঠ থেকে শুরু করে, দ্বারকা পীঠ থেকে শুরু করে, পুরী পীঠ থেকে শুরু করে, এই চারজন শঙ্করাচার্য, যে আদি শঙ্করাচার্য যে পীঠ স্থাপনা করেছিলেন, তারা কেন প্রতিবাদ করছেন? কোথাও কি সংহতি মিছিলের ডাক দিয়ে আসলে একটা কাউন্টার ন্যারেটিভ? কাউন্টারের বিষয় না, আমি তো বললাম বিজেপি এটাকে হাইজ্যাক করেছে, ধর্মকে হাইজ্যাক করেছে, রামকে রাজনৈতিক পণ্যতে পরিণত করেছে। তো সুতরাং এতেতে যারা যারা নিজেদেরকে ব্রাত্য, এই তো চম্পত রায়কে বিজেপি ভর্ৎসনা করেননি, চম্পত রায়কে যে ট্রাস্ট করে দিয়েছেন মোদি ও অমিত শাহরা কেউ ভর্ৎসনা করেননি, যে যেইভাবে শাক্তদের, শৈবদের, বৈষ্ণবদের নাম তুলে উনি বললেন শুধুমাত্র রামানন্দ সম্প্রদায়ের এখতিয়ার আছে রাম মন্দিরের উপরে, তাও রামানন্দ সম্প্রদায়কেও ব্রাত্য রাখা হচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করবেন যার এখতিয়ার উনার নেই। তার কারণ হচ্ছে যে কোনো মন্দিরে সেবায়িত ছাড়া কেউ বিগ্রহ ছুঁতে পারেন না, বিগ্রহ ছোঁয়ার জন্যে তার সেবায়িত হতে হয় এবং মন্দিরটাকে সম্পূর্ণ হতে হয়, তাতে কলস এবং ধ্বজদণ্ড থাকতে হয়, কোনোটাই উনি করেননি। হিন্দু ধর্মকে ভুলুণ্ঠিত করছেন, হিন্দু শাস্ত্রকে এইভাবে অপমানিত করছেন, তো নিশ্চয় অনেক মানুষ দুঃখ পাচ্ছে, সবাইকে নিয়ে আমাদের সংহতি। দেখো, প্রথম কথা হচ্ছে কুণাল ঘোষের কথাটা শুনছিলাম যে আজকে শুভেন্দু অধিকারীর মিছিলের মানে আবেদনকে খারিজ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিছিলের অনুমতি দিয়েছে আদালত।
আদালত, এটা হচ্ছে ঠাস করে একটা থাপ্পড়। আমি কুণাল ঘোষের সাথে একমত। সেক্ষেত্রে ওই আদালতেই যে আজকে আইএসএফ এর সমাবেশের অনুমতি দেওয়া হলো, পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশের আপত্তিকে খারিজ করে ওই থাপ্পড়টা কার গালে গিয়ে পড়লো। আজকে পর্যন্ত কলকাতায় তোমার মনে থাকবে মৌপিয়াদি 2011-এর পর থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতেছে, কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি, কি আজকে আইএসএফ, যে যখন সমাবেশ করতে চেয়েছে প্রত্যেক ক্ষেত্রে সরকার আটকেছে, প্রত্যেক ক্ষেত্রে আদালত যাওয়া হয়েছে, এবং আজ পর্যন্ত একটা ক্ষেত্রেও আদালতের রায় তৃণমূল সরকারের পক্ষে যায়নি। প্রত্যেকবার আদালতের রায় তৃণমূল সরকারের গালে থাপ্পড় পড়েছে, কিন্তু ওরা থাপ্পড় খেয়ে শুধরবে না। দ্বিতীয় কথা, আমি সজলদাকে মনে করাই, আমি তালিকা দিয়ে যেতে পারি, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু ওরা কথা বললো যে আদিত্যনাথের উত্তরপ্রদেশে কোনো মুসলমান মানুষের ওপর অত্যাচার হয় কিনা। কয়েক মাস আগের একটা ভিডিও আমাদের সবার মনে আছে, একটা বাচ্চা ছেলে মুজফ্ফরনগরের একটা স্কুলে দাঁড়িয়ে আছে ক্লাসে, ওইটুকু বাচ্চা সে জানেও না সে মুসলমান পরিবারের সন্তান, সে জানেও না ক্লাসের টিচার বসে তথাকথিত হিন্দু পরিবারের বাচ্চাগুলোকে বলছে যে ওর গালে চড় মারো। আর হিন্দু পরিবারে সেই ছোট ছোট বাচ্চারাও জানে না ওরা ওর বন্ধুর গালে কেন চড় মারছে। ওরা একসাথে টিফিন ভাগ করে খায়, ওরা একসাথে খেলে মাঠে, কেন ওরা চড়টা মারছে ওই বাচ্চাগুলোও জানে না। ওদেরকে অমানুষ তৈরি করা হচ্ছে উত্তরপ্রদেশের ল্যাবরেটরিতে, নিজের বন্ধুর গালে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। এটা আমরা দেখেছি, একটা ঘটনা আমি বললাম, এরকম বলে যেতে পারি, কিন্তু সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয়। দেখো মৌপিয়াদি, সিপিআইএমের জায়গা থেকে আমরা যে কোনো মানুষের তার ইচ্ছে মতো ধর্ম পালনের পক্ষে, এবং যে কোনো মানুষের তার ইচ্ছে মতো মিটিং মিছিলের পক্ষে। সুতরাং যদি আজকে বিজেপি বা যে কোনো একজন মানুষ তিনি রামের পুজো করতে চান, ভারতের সংবিধান প্রদত্ত তার এটা অধিকার, তিনি রামের পুজো করবেন, কেউ তাকে আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, নওশাদ সিদ্দিকী হতে পারেন, আজকে সেটা শুভেন্দু অধিকারী হতে পারেন, মোহাম্মদ সালিম হতে পারেন, কেউ যদি মিছিল করতে চায় সেই মিছিল কেউ আটকাতে পারে না। আমাদের এটা খারাপ লাগে এটা দেখে যে শুভেন্দু অধিকারীর এত রাজনৈতিক কর্মসূচিকে সত্যি অন্যায়ভাবে তৃণমূল কংগ্রেসের সরকার আটকানোর চেষ্টা করেছে, এবং বহু ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আদালতে গিয়ে তার কর্মসূচি পালন করার অনুমতি নিয়ে আসতে হয়েছে। সেই শুভেন্দু অধিকারী আজকে অন্যের কর্মসূচি বন্ধ করার জন্য আদালতে যাচ্ছেন। এক্ষেত্রে এখানে কি কোনো রাজনীতি আছে এর পেছনে, নাকি আরও বড় রাজনীতি আছে যা আমরা দেখতে পাচ্ছি না? তা হচ্ছে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, এইগুলোর থেকে বাঙালির কাছে যেন আজকে 22শে জানুয়ারিটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এই সার্কাসটা তার জন্য মঞ্চস্থ হচ্ছে কিনা আমাদেরকে এই প্রশ্নটা করতে হবে। আমি একটু বিশ্বজিৎ মাইতির কাছে আসি। বিশ্বজিৎ বাবু, আমরা গতকালই দেখেছিলাম নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে সংহতি মিছিল তো ভালো কথা, কিন্তু সেটা কেন 22শে জানুয়ারি হচ্ছে, সেটা অন্য দিন হতে পারে, এবং যদি অন্য দিন হয় তাহলে তারাও, অর্থাৎ তারাও এই মিছিলে অংশ নিতে পারেন। এখানে দাঁড়িয়ে আজকে সজলদারা যে প্রশ্নটা তুলছেন, তাদের অভিযোগ যে আসলে সংখ্যালঘু ভোট ব্যাংক, সেটার কথা মাথায় রেখেই সংহতি মিছিল নিয়ে এত তৎপরতা, কিন্তু আমরা তো দেখলাম যে শর্ত সাপেক্ষে আদালত এই মিছিলে অনুমতি দিল। বিষয়টা আমি একটু ঘুরিয়েই বলি, শতরূপ অনেকটা বলে দিয়েছে। এখন ঘটনাটা হচ্ছে যে ভারতবর্ষে যে কোনো ধর্মপ্রাণ মানুষ ধর্ম পালন করতেই পারে, সেটা তার অধিকার, এবং সে যে কোনো ধর্মের মানুষ ধর্ম অংশগ্রহণ করতে পারে, ধর্ম পালন করতে পারে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এবং আমরা আইএসএফ এই কথাটাও বলছি যে নানা ভাষা এবং নানা মত, নানা সমস্ত মানুষ এই ধর্ম পালন করতে পারবে, এটা ভারতের সংবিধান সেই অধিকার দিয়েছে। কিন্তু আমার বক্তব্য, সেটা আমি যদি একটু ঘুরিয়ে বলি, যে আজকে ভারতবর্ষের মানুষ বিপদে আছে, পশ্চিমবঙ্গের মানুষ বিপদে আছে। কারণ এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেন তখন তিনি বছরে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন, তিনি আচ্ছে দিনের কথা বলেছিলেন, বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেছিলেন, চাষিদের তার ন্যায্য ফসলের দামের কথা বলেছিলেন। এখন আমরা দেখছি যে কাজগুলো ধর্মযাজকদের করার কথা, ধর্মপ্রাণ মানুষদের করার কথা, আমাদের রাষ্ট্রের প্রধান এবং আমাদের রাজ্যের প্রধান এই ধর্ম নিয়ে খেলা করছে। যেমন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে, এবং রাম মন্দির নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। ভালো কথা, যে যার ধর্ম সে তার পালন করতে পারে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ, এই দুই রাষ্ট্রপ্রধান, এই একজন রাজ্যের প্রধান, একজন রাষ্ট্রের প্রধান, তাদের কাছ থেকে যে প্রতিশ্রুতির কথা পেয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ হয়েছে। এবং যখন এই সামনে লোকসভা নির্বাচন, দেখুন একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং একদিকে দেশের প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 কোটি বেকারের চাকরি, কোথায় চাকরি? 15 লক্ষ অ্যাকাউন্টে ঢোকানোর কথা বলেছিল, কোথায়? আমাদের রাজ্যের আজকে 100 দিনের কাজের যে অধিকার, সেই 100 দিনের অধিকার তৃণমূল চুরি করল আর বিজেপি বন্ধ করে দিল, অথচ দুজনের লুকোচুরি খেলা খেলছে। আমরা বলছি এইসব বন্ধ হোক, মানুষ তার বেঁচে থাকার অধিকারকে ফেরত দেওয়া হোক, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়া হোক,
এবং আপনারা দেখুন আজকে গত 23 সালের 21শে জানুয়ারি আইএসএফ ধর্মতলায় আমরা প্রথম বলেছিলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে 2018 সালের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পঞ্চায়েত নির্বাচন লুট করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করেছে, আমরা 2023 সালে 21শে জানুয়ারি আমরা এই কথা বলেছিলাম যে ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে এবং আমরা রক্তপাতের নির্বাচন চাই। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, আমাদের দলের চেয়ারম্যান সহ আমি সহ আমাদের 88 জনকে 42 দিন জেল খাটতে হয়েছে। সেটা একটা মানে কলঙ্কময় অধ্যায় বলা যায়। এবং আজকে সবথেকে একটা লজ্জার বিষয়, যখন আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার, এই যে আমাদের রাজ্যের বাইনারি পলিটিক্স এবং বিজেপি এবং তৃণমূলের যে বাইনারি পলিটিক্স এবং ধর্ম নিয়ে যে খেলা চলছে, হিন্দু মুসলমানের পলিটিক্স, আমরা বলছি স্বৈরাচারী তৃণমূলকে পরাস্ত করতে হবে এবং সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে হবে। আমি একটু সুভাষিস্তার কাছে যাবো। সুভাষিস্তা, আসবো প্লিজ। সুভাষিস্তা, প্রতিযোগিতামূলক মেরুকরণ চলছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই 22 তারিখের এই মিছিলটা বেকারদের নিয়ে করতে পারতেন, সেটা না করে এটা প্রতিযোগিতামূলক মেরুকরণ চলছে। যেভাবে রাম মন্দির সমাপ্ত হওয়ার আগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী মানে সেটা উদ্বোধন করছেন, যেটা সমস্ত দিক থেকে নিন্দিত হয়েছে। যারা শঙ্করাচার্য বলছিলেন, কৃষাণু শঙ্করাচার্যরা বা যাবেন না বলেছেন, তারা নিশ্চিতভাবে হিন্দু বিরোধী নন বা রাম বিরোধী নন। কিন্তু দেখা যাচ্ছে যে যারা রামের আন্দোলনে, এই আন্দোলনের মুরলী মনোহর যোশী থেকে লালকৃষ্ণ আদবানি, তারা পর্যন্ত নিমন্ত্রণ পাননি। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো যে একটা ধ্রুবীকরণ চলছে, মেরুকরণ চলছে। এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে যতবার তিনি বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনো সময় পার্টি পুলিশ ঢুকবে না বা পুলিশ গুলি চালাবে না, মারবে না, কিন্তু আমরা দেখেছি বিরোধীরা কোনো সময় যদি যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল মিটিং করেন সেই সব জায়গাগুলো বিরোধীরা করতে পারবে না, এটা দেখেছি। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি মিছিল ডেকে থাকেন 22 তারিখ ডাকলে পরে এটা যেমন আটকানোরও ব্যাপার উচিত ছিল না শুভেন্দু অধিকারী, ঠিক সেইভাবে আইএসএফের মিটিং ব্রিগেডে সেটাও আটকানোর প্রয়োজন ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কারণ গণতান্ত্রিক ব্যবস্থাকে উনি ত্বরান্বিত করবেন বলেই ক্ষমতায় এসেছিলেন। আমি ফিরদৌসের কাছে একটু আসবো। ফিরদৌস, আজকে যেমন শুভেন্দু অধিকারীর আপত্তি টিকলো না, রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট, এমনকি যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি করেছিলেন শুভেন্দু অধিকারী সেটাকেও মান্যতা দিল না আদালত। ঠিক কোন পয়েন্টের ওপর দাঁড়িয়ে আজকে আদালতের এই অবস্থান, একটু যদি ব্যাখ্যা করেন প্লিজ। দেখুন, প্রথমেই বলি, ভারতবর্ষের সংবিধানে নির্দিষ্টভাবে বর্ণিত আছে শান্তিপূর্ণভাবে উইদাউট আর্মস জনগণ সমবেত হতে পারবে, এটা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার। যদিও রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা আছে, এখন ধরুন শান্তিপূর্ণভাবে সমবেত হতে চাইছে ভারতীয় নাগরিকরা, সেখানে আপনি কোনোভাবেই প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে আপনি সেটাকে বন্ধ করে দিতে পারেন না। কিন্তু এই কথাটা যখন যে ক্ষমতায় যায় বা যখন যার অসুবিধা হয় সে তখন নিজের মতো করে তার ক্ষমতার প্রয়োগ করতে চান। আজকে দেখুন আইএসএফের সভা হবে ভিক্টোরিয়া হাউসের সামনে, কিন্তু তৃণমূল কংগ্রেস চাই না যে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দল সেখানে সভা সমিতি করুক। সেই জন্য দেখবেন এর আগে অন্য একটি রাজনৈতিক দলকে আদালতে এসে পারমিশন নিতে হয়েছিল, আজকে আইএসএফকে সে একইভাবে সেই পারমিশন নিতে হলেও। শুধু তাই নয়, আজকে যদি আপনি এই গত দুদিন ধরে আদালতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে যে যুক্তি দেওয়া হয়েছে সেগুলো যদি আপনি 1, 2, 3, 4 করে সাজান না, আপনি হাসবেন, লিটারালি হাসবেন। রাজ্যের অত্যন্ত আপনি যদি দেখেন যে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস কোথাও যেন এক হয়ে গেছে। রাজ্য সরকার কখনোই বলতে পারে না একটি নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র একটি রাজনৈতিক দলই সভা করবে, অন্য কোনো রাজনৈতিক দলে সেটা করার কোনো অধিকার নেই, কিন্তু তারা ঘুরপথে বিভিন্ন অজুহাত দিয়ে সেটা করার চেষ্টা করছেন এবং আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, একটা যে কোনো প্রশাসনিক ব্যবস্থার কাছে যে ধরুন একটা অ্যাপ্লিকেশন করলেন, যিনি প্রথম অ্যাপ্লিকেন্ট ছিলেন তিনি সেই সভাস্থলে তিনি অধিকার পাবেন। এবছর যেমন 2024 সালে ধরুন 21শে জুলাই 2024 সালের 21শে জুলাই যিনি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট হবেন তিনি সেই ওই জায়গায় সভা করার অধিকার পাবেন নিশ্চিতভাবে। তাহলে ভিক্টোরিয়া হাউসের সামনে 2024 সালে যিনি ফার্স্ট অ্যাপ্লিকেন্ট হবেন তিনি অধিকার পাওয়া উচিত। কিন্তু আপনি যদি পুলিশের
ভূমিকা দেখেন। আমি একটা জাস্ট একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এই রিসেন্ট টাইমে পুলিশ তারা কি করেছে, তারা একটা ফরম্যাট তৈরি করেছে। ফরম্যাট তৈরি করে বলেছে যে এই ফরম্যাটে আপনারা আবেদন করবেন। আজকে লালবাজার কি করেছে দেখবেন, এটাতে একবার আপনি ক্যামেরা প্যান করাবেন। লালবাজার একটি আইএসএফ এর একটি আবেদনপত্র, যেখানে তারা বলছে ভিক্টোরিয়া হাউসের সামনে আগামী 21শে জুলাই 2024 সালের সভা কন্ডাক্ট করতে চায়। এই দেখুন, স্ট্যাম্প মারার পরে লালবাজার সেটাকে রিটার্ন বলে দখল করেছে। অর্থাৎ পুলিশ তারা তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসাবে কাজ করছে। গতকাল মেল করা হয়েছে, এই দেখুন, আরেকবার যদি বুঝিয়ে দেন এক্স্যাক্টলি কি বলতে চাইছেন। যে তারা রিটার্ন করতে পারে, মানে এটা রিসিপ্ট হয়েছে, তারপর এটা এক্স্যাক্টলি বলতে চাইছি এটাই যে পুলিশ একবার একটি আবেদনপত্র যেটা আইএসএফ এর পক্ষ থেকে আজকে লালবাজারে 2024 সালের 21শে জুলাই তারা একটি সভা কন্ডাক্ট করবে বলে একটা আবেদনপত্র রেখেছে। সেই আবেদনপত্র পুলিশ প্রথমে গ্রহণ করেছে। গ্রহণ করার পরে সেই আবেদনপত্রে স্ট্যাম্প মেরেছে, অর্থাৎ রিসিভিং স্ট্যাম্প মেরেছে। তারপরে সেটাকে তারা ফেরত দিয়ে দিয়েছে। তার কারণ কি? তার কারণ তারা উল্লেখ করেনি। এখনো পর্যন্ত একটা আবেদনপত্র পুলিশ দেখাতে পারবে যে তৃণমূল কংগ্রেস সভা করবে বলে একটা আবেদনপত্র করেছে? এই রিটার্ন করার কারণ কি? এটার কি প্রয়োজন থাকে? এতে তো পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যায়, যেটা বারংবার উঠছে। নিশ্চয়ই এখন ফিরদৌস আইনজীবী না সিপিএম কর্মী নেতা, সেটা তো এই ধোঁয়াশার জন্যই তো হয় না। সেই ধোঁয়াশা নিয়ে আপনাকে ভাবতে হবে না। কোন ফিরদৌস বলছে? এবার বিষয়টা হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট বলছেন উনি, টেকনিক্যাল বলছেন, ও জানে বিষয়টা। বিষয় হচ্ছে আমরা সকলে মিটিং মিছিল করেছি। তুমি একটু দাঁড়াও না, আমরা সবাই মিটিং মিছিল করেছি। পুলিশ যখন রিসিভ করে সেখানে লেখা থাকে, সেই স্ট্যাম্পেই লেখা থাকে কন্টেন্ট নট ভেরিফাইড। দেন হোয়াই রিটার্ন? ঠিক আছে, এবার পুলিশ যদি ভেরিফিকেশনের পর তার মত জাহির করতে চায় সেটাও করতে পারে। যখন সেটাকে রিসিভ করে সেখানে লেখা থাকে কন্টেন্ট নট ভেরিফাইড, তারপরে সে পুলিশ ভেরিফাই করে সেটাকে রিটার্ন করতে পারে। এটা ইখতিয়ারভুক্ত, এটা না। হ্যাঁ, এটাই তো রিজেক্ট করে রিটার্ন করেছে সভা ওই অফিস। কেন রিটার্ন করেছে ওই পুলিশ অফিসারের? কারণ চাকরি যাবে, বলবে তোর কত বড় বুকের পাটা, তুই এই কাগজটা রিসিভ করেছিস 21শে জুলাই ওই ভিক্টোরিয়ার সামনে আমার বাবার জমিদারি প্রায় একটি রাজনৈতিক দলের, যে সেদিন কেউ সভা করতে চেয়েছে বলে তুমি রিসিভ ধর্মতলায় এই জায়গায় বিরোধী দলের কর্মসূচি নিয়ে এত বিতর্ক এই প্রথম নয়, এর আগেও হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখেছি অমিত শাহর সভা ঘিরেও হয়েছে। এই প্রসঙ্গে আসবো, তার আগে আমি আবারও এই সংহতি মিছিল প্রসঙ্গে যাব এবং সেখানে কুণাল ঘোষ এবং মোহাম্মদ সেলিম কি বলছেন তাদের বক্তব্য শোনাবো। গায়ে মানে না আপনি মোড়লের মতো আচরণ করলেন রাজ্যপাল, কারণ যেখানে কোর্ট তারা সম্পূর্ণভাবে এই মহামিছিলের সংহতি মহামিছিলের পারমিশন দিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী লাগবে না, রাজ্য পুলিশ প্রশাসন দেখবেন, রাজ্যপাল ডাকপিয়নের ভূমিকা পালন করছেন, বিজেপি যেটা চাইছে সেই চিঠিটা পাঠাচ্ছেন, নিজেকে পোস্টম্যানে পরিণত করেছেন রাজ্যপাল। প্রথম থেকে বলেছি ওটা সংহতি নয়, কারণ মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি করতে চেয়েছে আরএসএস। ওরা মন্দির তোলার কথা বলছে, রাম মন্দিরে জগন্নাথ মন্দির বলছে, তাও যখন হয়নি তাহলে এটাকে বলে কম্পিটিটিভ কমিউনালিজম। এটা আরএসএস এর এজেন্ডা, সেই জন্যই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। তাহলে এতদিন তো ঘোষণা করেননি, যেহেতু কিছুতেই বাংলায় মন্দির নিয়ে হাওয়া তুলতে পারছে না বিজেপি, মমতা বাজারে নেমেছেন। তো কোর্টের ব্যাপার আর তাদের ব্যাপারে আমি বলছি মিছিলটা ডাকা হলো কেন? আমি আসবো এ প্রসঙ্গে, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যখন মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাচ্ছিলাম, কৃষাণু কিছু বলতে চাইছিল। কৃষাণু,
না, আমার শুধু একটাই জিনিস, আমরা ধর্ম নিরপেক্ষতা মানে সর্বধর্মকে সমান সম্মানকে বুঝি, আমরা ধর্মহীনতা বুঝি না। মোহাম্মদ সলিমবাবু যেই রাজনীতিতে বিশ্বাস করেন, ওনারা সেকুলার শব্দটার যে অনুবাদ করেন ওটার মানে দাঁড়ায় হচ্ছে ধর্মহীনতা। ভারতবর্ষ ধর্মহীন রাষ্ট্র না, এটা হলো এক। কিছুক্ষণ আগে যিনি আইএসএফ এর প্রতিনিধি উনি একটা কথা বললেন যে রাষ্ট্রের টাকা দিয়ে মন্দির নির্মাণ। দেখুন ভারতবর্ষ, আবার বলছি, এই ধর্ম নিরপেক্ষতার অপব্যাখ্যা হলে এরকমই অদ্ভুত হবে। ওনারা তো একটা নৈরাজ্যের রাজনীতি করেন, তো ওনাদের এটা জানা উচিত যে এই জুন মাসে, গত জুন মাসে কেরলের সরকারও টাকা দিয়ে যে মিশ্রি মসজিদ সেটা রেনোভেশন করিয়েছে। কেরল সরকার তার রাজস্বের টাকা দিয়ে মিশ্রি মসজিদের রেনোভেশন করিয়েছে। স্বাধীনতার পর সোমনাথ মন্দিরের রেনোভেশন তৎকালীন কংগ্রেস সরকার করেছে। তো এইগুলো জানতে হবে, ঠিক আছে? আপনাদের নৈরাজ্যে এই 21শে জুলাই যে আপনারা চিঠিটা দিয়েছেন, এটা থেকে তো মেন্টালিটিতে বোঝা যায় এটা একটা নিউসেন্স ভ্যালু, এবং তারপরে আপনাদের তো মারদাঙ্গার রাজনীতি। আমার সেলিমদাকে বললাম, দেখো আমি ভালো কথাই বলেছো। এর আগের বারও বলার সময় বললো যে প্রধানমন্ত্রী কেন, পুরোহিত মন্দির উদ্বোধন করবেন, প্রধানমন্ত্রী কেন করবেন, এটা রাষ্ট্রনায়কের, এটা রাষ্ট্রের নেতা ধর্ম নাকি এটা? এরপরে এখন আবার পরের বার আবার বলতে গিয়ে বলছে যেহেতু মোহাম্মদ সালিমের কথা শুনে নিয়েছে, এটার উত্তর দাও। ইন্টারাক্ট করেছি, করিনি তো? তুমিও করো না। পরের বার বলছে যে ভারত ধর্মহীন রাষ্ট্র নয়। আমি বলছি রাষ্ট্র 100 বার ধর্মহীন রাষ্ট্র, ভারতের মানুষ ধর্মহীন নন। এবং ভারতের রাষ্ট্রের অধিকার হচ্ছে প্রত্যেক মানুষের ব্যক্তিগত ধর্মাচরণের অধিকারকে পাহারা দেওয়া। ও যেটা বলছে, শোনো, জ্যোতি বসুকে কোনোদিন সকালবেলা কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা ছট পুজোর কলা ভাসিয়ে বিকেলবেলা গিয়ে নামাজ পড়তে হয়নি। কিন্তু জ্যোতি বসুর আমলে কখনো এই সিদ্ধান্তও হয়নি যে মহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপূজার ভাষণ বন্ধ থাকবে। এইটা করতে লাগে না কোনো সরকারকে। সরকার যদি নিজের জায়গায় ঠিক থাকে। আমি দুটো কথা বলছি মবিয়াদি। প্রথম কথা হচ্ছে, এখানে দ্বারকার যে শঙ্করাচার্য কদিন আগে এইখানে গীতাপাঠের প্রোগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে নরেন্দ্র মোদীর আসার কথা ছিল, যেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, তিনি রাম মন্দিরকে বয়কট করছেন এইটা বলে যে ওটা কোনো মন্দির উদ্বোধন হচ্ছে না, ওটা হচ্ছে একটা লোকসভা ভোটের ক্যাম্পেইন হচ্ছে। ইনি বিজেপি বিরোধী মানুষ নন। নিশ্চয়ই এখানে এটাকে অস্বীকার করতে পারি, তুমিও জানো আমিও জানি। রাস্তাঘাটে গত 3-4 মাস ধরেই আলোচনা হচ্ছে যে এই তো 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে, তারপর কদিন পর লোকসভা ভোট ঘোষণা হবে। যারা এটা বলছেন তারা কি সবাই বিজেপি বিরোধী? নাও হতে পারেন। তারা কি সবাই রাম মন্দির হওয়ায় খুশি নন? অনেকে হয়তো রাম মন্দির হওয়ায় খুশিও, কিন্তু এটা কিন্তু সাধারণ একজন বিজেপির সমর্থকও জানেন যে এইটা যেটা ধর্মীয় প্রজেক্ট নয়, এটা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট। এই নিয়েও কোনো সন্দেহ নেই। কথাটা হচ্ছে যে এটা তো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, এটা সত্যি কতটা ধর্মীয় আঙ্গিকে আছে আর কতটা রাজনীতির পরিসরে চলে এসেছে। ব্যাপারটা শুনুন, সকালবেলা ধরুন একটা তৃণমূলী চোর, সেও গঙ্গা স্নানে যায়, গিয়ে গায়ের কালি ঝুলি তোলে, আর একজন সাধু, সেও গঙ্গা স্নানে যায়। সাধুটা ওই চোরটাকে দেখে ভাবে এও হয়তো আমার মতন একটা সাধু হবে, আর চোরটা ভাবে এটা আরেকটা চোর। এটা দেখার উপরে নির্ভর করে। আপনি এটাকে ধর্মীয়ভাবে দেখতে পারেন, আপনি এটাকে রাজনৈতিকভাবে দেখতে পারেন, সেটা আপনার ব্যাখ্যা। একজন প্রধানমন্ত্রী এক্ষুনি প্রশ্ন উঠছিল শাক্ত অশাক্ত, তারপরে শখ হুন পাঠান মোগল প্রায় সবই বলে ফেলেছে যে কে রাম ঠাকুরকে বইবে আর কে রাম ঠাকুরকে পুজো করবে। আমি প্রশ্ন করি, ধরুন এটা তো আমার বিষয়, ও তো প্রায় আমি দেখলাম আল্ট্রা হিন্দুত্বর কথা বলে ফেলছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি আপনার ধর্মচারণের এত নিয়ম নীতির কথা বললেন, মসজিদে কিছুভাবে খারাপভাবে নেবেন না আমার কথাটা, মসজিদ, কারণ আমরা কিছু বললেই সেটা হচ্ছে সাম্প্রদায়িক কথা। মসজিদে সাধারণভাবে তো মহিলারা প্রবেশ করেন না ধর্মীয়ভাবে। কে বলেছে? আমি বলছি তাদের উপাসনার জন্য বাড়ি আছে, আলাদা প্রতিষ্ঠান আছে। আমি সেখানে বলছি, সেখানে মমতা ব্যানার্জি পৌঁছে যান। দেখুন সত্যি কথা তো, জ্যোতিবাবুকে কখনো ছট পুজোর কলা ভাসাতে হয়নি, দুর্গাপুজোর পুষ্পাঞ্জলি দিতেও দেখা যায়নি। কিন্তু সেলিম সাহেবকে ধর্ম নিরপেক্ষতা প্রমাণ করতে আমরা দেখেছি ধর্মতলায় গরু খেতে, সেটাও আমরা আমি এক্সারসাইজ করিনি। আর শান্ত হন আপনারা আমাদের থেকে বেশি ডাটা রাখেন বলে আমি বিশ্বাস করি। ওখানে ছিলেন আমাদের সুবোধ সরকার, আবারও বলছি মোহাম্মদ সেলিম, সুবোধ সরকার, নামটা পাল্টে বিকাশ ভট্টাচার্য। চলুন, বিকাশ ভট্টাচার্যকে, জ্যোতিবাবুকে যেটা করতে হয়নি, বিকাশ ভট্টাচার্যকে সেটা খেতে হয়েছে, সেটার প্রতিবাদ কখনো সিপিএম করেনি। আচ্ছা, এই যে বিশ্বজিৎ বাবু বললেন যে মোদিজি কখনো বিদ্যুৎ ফ্রি দেওয়ার কথা বলেননি, আজকে এই রাম মন্দিরে
যাবে না বলছে, রাম মন্দিরে সবচেয়ে বেশি যাওয়া উচিত কংগ্রেসীদের। শিলান্যাস, রাম মন্দিরের শিলান্যাসের অনুমতি কে দিয়েছিল? রাম মন্দিরের দরজা খোলা হয়েছিল রাজীব গান্ধীর আমলে, সরকার দিয়েছিল। তাদেরই তো সবচেয়ে বেশি আগে কপালে টিকা টিকা পড়ে যাওয়া উচিত। সুভাষিস দা, তারা এইসব কথা সুভাষিস দা রাম মন্দিরের, সুভাষিস দা রাম মন্দিরের তালা খোলা হয়েছিল। এক সেকেন্ড, রাম মন্দিরের তালা খোলা হয়েছিল রাজীব গান্ধীর আমলে। শুধুমাত্র রাম মন্দিরের এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সেটাতে না গিয়ে সেখান থেকে নিজেদের বিরত রাখার এই সিদ্ধান্ত। না, যদি রামটা একটা পলিটিক্যাল ইভেন্ট হয়, রাম আমাদের আরাধ্য দেবতা, তাকে যদি নিয়ে কেউ পলিটিক্যাল ইভেন্ট তৈরি করার চেষ্টা করে, তার রামের বিরোধী, তার মোদিজি নিমন্ত্রণ করার কে, উনি একজন ফোরে, যা করবে শঙ্করাচার্যের করা উচিত। মোদিজি কেন করবে? কোন রাষ্ট্র শপথ নিয়ে বলতে পারে? কোন রাষ্ট্রপ্রধান এক মিনিট বলে নেই, এক মিনিট শপথ নিয়ে বলতে পারে নাকি যে আমি মন্দির করবো, মসজিদ আমি বলে নেই আজকে সারা ভারতবর্ষের বুকে রামকে যারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মনে মনে তারা পুজো করেন, তারা কেউ বিজেপি হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। রামকে যারা শ্রদ্ধা করেন বা উপাসনা করেন তারা বিজেপি। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায়। একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল যে শর্ত সাপেক্ষে ধর্মতলায় আইএসএফ কে সভার অনুমতি দিল হাইকোর্ট। বিচারপতির নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, আদালতের সবুজ সংকেত পেয়ে আশ্বাস ভাঙনের বিধায়ক। মাস দেড়েক আগেই আইনি লড়াইয়ে জিতে ধর্মতলায় অমিত শাহকে এনে সভা করেছিল রাজ্য বিজেপি। এবার মামলা মোকদ্দমার পর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পেল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভার পরিকল্পনা করে নওশাদ সিদ্দিকীর দল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় হাইকোর্টে দ্বারস্থ হয় আইএসএফ। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের তরফে এজি কিশোর দত্ত বলেন, এই ধরনের অনুষ্ঠান সবসময় কয়েকটি জায়গায় হয়ে থাকে, ভিক্টোরিয়া হাউসের সামনে জায়গাটি ব্যতিক্রম। ওখানে শুধু একটি সভা হয়, আইএসএফ এর সভা ইনডোর স্টেডিয়ামে হতে পারে। এরপরই এজি যুক্তি দেন, যে কেউ যদি হাইকোর্টের সামনে আন্দোলন করতে চান তার অনুমতি কি দেওয়া যায়? 21শে জুলাইয়ের আলাদা ইতিহাস রয়েছে, সেখানে অনেকে গুলিতে মারা গিয়েছেন, তাই ওখানে বছরে শুধু একটি সভা করতে দেওয়া হয়। এজির যুক্তি শুনে বিচারপতি জয় সেনগুপ্ত পাল্টা বলেন, যারা আবেদন করেছেন তারা কি যে কেউ? তারা স্বীকৃত রাজনৈতিক দল। ওই জায়গায় রাজ্যের সমস্যা থাকলে কেউ সভা করতে পারবে না, সে যে কোনো রাজনৈতিক মামলাই হোক না কেন। এরপরই আইএসএফকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশ, দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করতে পারবে আইএসএফ। তবে 1000-এর বেশি লোক নিয়ে সভা করা যাবে না, 15টির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না, গাড়ি চলাচলের রাস্তা ছেড়ে সভা করতে হবে, সভা থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির যে ক্ষমতা, যে দম্ভ, যে অহংকার, আইনের মাধ্যমে সেটাকে আমরা চূর্ণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে বড় পাওনা। ওনারা চেয়েছিলেন আমরা কোনোভাবেই 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে দেবে না। আমরা বলেছিলাম ওখানে আমরা প্রোগ্রাম করব। প্রশাসন ডিনাই করেছিল, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদেরকে প্রশাসন কোর্ট আমাদেরকে অনুমোদন দিয়েছে, আমরা ওখানে করব। কোর্টের মাধ্যমে যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করব। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সিপিএমের পুলিশ গুলি চালিয়েছিল, শহীদ হয়েছিলেন মানুষ, শহীদের রক্তস্নাত হয়েছিল এই ধর্মতলার মাটি। এই স্থান মাহাত্ম্যটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। সেই কারণে তৃণমূল কেন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন, আমরা কেন করছি না, এটা বাকিদের ক্ষেত্রে খাটে না। ধর্মতলায় সভা করার জন্য হাইকোর্টের সবুজ সংকেতকে আইএসএফ এর জয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে মাত্র 1000 কর্মী সমর্থক নিয়ে সভা করে কতটা প্রভাব ফেলা যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনবাংশু নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রশ্ন যে ডেফিনেটলি দলগতভাবে একটা স্থান মাহাত্ম্যর কথা তৃণমূল কংগ্রেস ভাবতে পারে,
তৃণমূল কংগ্রেসের 100 বার সেটা ভাবার অধিকার রয়েছে, কিন্তু এক দল স্থান মাহাত্ম্য সেটা একদম দল কেন্দ্রিক, তৃণমূল কংগ্রেসেরই নিজস্ব। এটার মানে কে স্থির করে দিল যে তৃণমূল কংগ্রেস ছাড়া ওই জায়গায় আর কেউ কোনো কর্মসূচি নিতে পারবে না? না, এটা কোথায় বলা হয়েছে? কেন যারাই কর্মসূচি নিন তাদের আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে? সেটা প্রশাসনের সাথে তাদের বিষয়, সেটা তৃণমূল কংগ্রেসের সাথে নয়। এখানে আপনি গুলিয়ে দিচ্ছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সজলদা যে কথাটা বলল, আমাদের মন্দির নির্মাণ বা তাকে কেউ উদ্বোধন করবেন, প্রাণ প্রতিষ্ঠা করবেন, এটা নিয়ে তো বলা হয়নি। মূল আপত্তি হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা একজন ধর্মযাজক করবেন বা যারা মন্দিরের সেবায়িত তারা করবেন। হিন্দু শাস্ত্র মূর্তি স্পর্শ করার অধিকার শুধুমাত্র সেবায়িতকে দেয়। তো তুমি জানো, নিম্ন বর্ণের মানুষ হলে সে ঠাকুর ছুঁতে পারে না, সেটা বলে জানে না তো, তাই জন্য রাম মন্দিরের শিলান্যাস, রাম মন্দিরের ভূমি পূজন করেছিলেন রমেশ চোপড়া, যে একটি শিডিউল কাস্টের লোক, এবং তাকে মান্যতা না দেওয়ার জন্য 2022-এ পুনরায় মোদিকে করতে হয়েছে। রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন অশোক সিংহলের হাত দিয়ে রমেশ চোপড়া, আজকে কমলেশ চোপড়া। তার জন্য থামতে হবে। এই আলোচনা আমি এমন জায়গায় যেতে দেব না যা থেকে এক সেকেন্ড সজলদা, এই আলোচনা আমি এমন জায়গায় নিয়ে যেতে দেব না যেখান থেকে বিন্দু মাত্র উস্কানিমূলক বক্তব্য কোনো দিকে কোনো বার্তা যেতে পারে। খুব সিম্পল, কৃষাণু যেটা বলতে চেয়েছে বলে অন্তত এখানে আমরা যারা বসে আছি, আমি শতরূপ একমত হবে। আমরা যেটা বলতে দাও না শতরূপ, শেষ করতে দাও, বলতে দাও যে সাধারণভাবে পুরোহিত সেবায়িত তিনি প্রাণ প্রতিষ্ঠা করে থাকেন, এটাই এখানের পয়েন্ট। এই পয়েন্টেই আলোচনাটা হবে। আমি একটা কথা বলি, দুর্গাপূজা ওরা অপমান করেছে, একজন প্রান্তিক সমাজ শিডিউল কাস্টে ওরা অপমান করেছে। ঝাড়খণ্ডের প্রান্তিক এসসি সমাজের লোক যার হাত ধরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে তাকে অপমান করেছে। আপনি ব্রাহ্মণ্যবাদের কথা বলছেন, আমাকে প্রশ্ন করছেন। আমি আপনাকে বলছি, এই রাজ্যে দুর্গাপূজায় এখন মহিলারা যারা অব্রাহ্মণ তারা পুজো করেন। আজ আমি বিশ্বজিৎ বাবুকে অনিয়ার নেব, বিশ্বজিৎ বাবুর অডিও অনিয়ার নেব। বিশ্বজিৎ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারও বা কেন ধর্মতলায়, আমরা দেখেছিলাম যে গত বছরই ঠিক এই সময়টাতেই ধর্মতলায় সেখানে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ধর্মতলায় কেন? এটাও কি আসলে শাসক দলের সঙ্গে জেদাজেদি রেষারেষি? না, বিষয়টা একটা কথা বলি, আপনি এই জেদাজেদির কথাটা বলছেন কেন? ঘটনাটা হচ্ছে যে সারা রাজ্যে তো শাসক দল এবং সরকারের তো কোথাও পৈতৃক সম্পত্তি বা তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জায়গা নয়। তা আমরা আজীবনকাল ছোট থেকে দেখে এসেছি, আমাদের যা বয়স হয়েছে, ধর্মতলা চত্বরই একটা মিটিং মিছিলের প্রাণকেন্দ্র। আমার বক্তব্য যে ধর্মতলায় যে আমাদের ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নানানভাবে নানান কৌশল অবলম্বন করেছে, এই গত এক সপ্তাহ ধরে অবলম্বন করেছে এবং হাইকোর্টেও তার প্রতিফলন হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে আজকে রাজ্য সরকার তার আইনজীবী আজকে কোর্টে গিয়ে যেভাবে মানে থাপ্পড় খেয়ে বাড়ি ফিরেছেন, এটা আইএসএফের কাছে একটা নৈতিক জয়। কারণ আইএসএফ একটা নতুন দল, ঠিক আছে, রাজ্য সরকারের গোয়েন্দা শিবিরে গোয়েন্দা বিভাগে রিপোর্ট আছে যে সারা রাজ্যের মানুষ একটা কালো মাথার ঢল ধর্মতলায় আসবে, মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে, পঞ্চায়েত নির্বাচনে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, মানুষের পঞ্চায়েতি অধিকারকে লুট করা হয়েছে,
মানুষ একটা বিকল্পের সন্ধানের জন্য ধর্মতলায় আসছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, ভালো করে ভাববেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী 2023 সালের 21শে জানুয়ারি যেভাবে আমাদেরকে হেনস্থা করেছে, 42 দিন জেল খাটিয়েছে, রাজ্য সরকার এবং প্রশাসনের ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম আমরা। মানুষ তার জন্য আমরা আবার ডাক দিয়েছি নতুন একটা বিকল্পের সন্ধান নিয়ে। আমরা বলেছি যে ধর্ম নিয়ে যে রাজনীতি করছে, আজকে তৃণমূল এবং বিজেপি ধর্ম নিয়ে তারা প্রতিযোগিতায় নেমেছে। পশ্চিমবাংলার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ এটা দেখতে চায়নি। এবং অতীত এবং বর্তমান, অতীতও আমরা এরকম দেখিনি যে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এরকম ধর্ম নিয়ে মাতামাতি করতে আমরা দেখিনি। কিন্তু মানুষের যখন দৈনন্দিন মানুষ মানে পরিশান হয়ে যাচ্ছে, মানুষ যে দৈনন্দিন যে সমস্যার সম্মুখীন হচ্ছে, পেট্রোলের দাম, ডিজেলের দাম, চালের দাম, ডালের দাম, গ্যাসের দাম, সারের দাম, কৃষকের অবস্থা খারাপ, যে 2 কোটি কেন্দ্রীয় সরকার 2 কোটি চাকরি দেবে বলেছিল, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবে বলেছিল। মানুষ এগুলো বিষয়ে দাবি দাও, এগুলো বুঝেছি, আলোচনা হচ্ছে যে এই কর্মসূচি এবং তাই নিয়ে টানাপোড়েন, তাই নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে তারপর শর্ত সাপেক্ষে অনুমোদন আদায় নিয়ে আসবে। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আমি শুভাশিসদার কাছে আসবো, কারণ শুভাশিসদা এই যে স্থান মাহাত্ম্যর কথা বলা হচ্ছে, সেই স্থান মাহাত্ম্যটা যদি আরও নির্দিষ্টভাবে আমরা ধরি, সেটা কংগ্রেসের ক্ষেত্রে আরও বেশি করে প্রাসঙ্গিক, কারণ সেই সময় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটেছিল, এই স্থান মাহাত্ম্যের কথা উঠে আসছে। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে আসলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল করার পর তৃণমূল কংগ্রেস, তারা ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল, অর্থাৎ স্থান মাহাত্ম্য নিয়ে তৃণমূল কংগ্রেস যদি ভীষণ স্পর্শকাতর হয়, কংগ্রেসেরও তার থেকে বরং অধিক স্পর্শকাতর হওয়ার কথা? না নিশ্চয়ই, কিন্তু সেটা কি মনে করেন যে অন্য কোনো রাজনৈতিক দলের ওখানে কর্মসূচির অধিকার নেই? মৌপিয়া দুটো কথা আছে, সেটা হলো পশ্চিমবাংলায় সেদিন যখন খুন হয়েছিল ছেলেগুলো 13 জন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং সেই রক্তের উপর দিয়ে হেঁটে, সেই শহীদের রক্তের উপর দিয়ে হেঁটে শপথ নিলেন। শপথ নেওয়ার পর আজকে পশ্চিমবাংলায় দুর্নীতি করে বসে আছেন এবং দুর্নীতি করে যা খুশি করছেন, সেই শহীদদের অপমান করা হয়েছে। এরপরে যদি স্থান মাহাত্ম্যর কথা বলা হয় তাহলে তো হয় না, কারণ হলো না কংগ্রেসের ওই জায়গাটায় বলা উচিত স্থান মাহাত্ম্য আমরাই করবো, অন্য কেউ করবে না। তাহলে বসিরহাটে নুরেল খুন হয়েছিল খাদ্য আন্দোলনে, তাহলে বামফ্রন্ট বলবে যে নুরেলের ওখানে আমরাই করবো, একমাত্র জায়গা, সেখানে কংগ্রেস করতে পারবে না, কেউ করতে পারবে না। এটা তো কোনো কথা না। কথা হয়েছিল স্থান মাহাত্ম্যর ব্যাপার না, ব্যাপারটা হলো তাদের সম্মান যে কোনো জায়গায় দাঁড়িয়ে দেওয়া যেতে পারে, ওইখানেই দিতে হবে। গুলি তো চলেছিল মানে এসে তো আপনাদের মানে আমাদের মেয়র রোডের ওখানেও, তাহলে মেয়র রোডের ওখানে কেন এসে করছে না? আমি ফিরদৌসের কাছে আসবো একটু। ফিরদৌস, এই স্থান মাহাত্ম্য ইত্যাদি এই বিষয়গুলো আইনের চোখে কতটা গুরুত্বপূর্ণ? একেবারে গুরুত্বপূর্ণ হতেই পারে না, তার কারণ এটা হচ্ছে একটা পাবলিক প্লেস। এবং আমি কতগুলো ফ্যাকচুয়াল আসপেক্টে কতগুলো কথা বলতে চাই। এক, আইএসএফ এর সভা আটকানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি যুক্তি দেখানো হয়েছিল সেগুলো যদি শোনেন আপনি হাসবেন। বলছিলাম না, যুক্তি দেখানো হয়েছিল যে এসইউসিআই এর একটা সভা আছে নাকি আর এভিনিউতে, সেই জন্য নাকি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে দেওয়া যাবে না। ভিনটেজ কার র্যালি আছে যেটা 9টা থেকে 11টা পর্যন্ত কন্ডাক্টর হবে, সেই জন্য নাকি দেওয়া যাবে না। কলকাতা পুলিশ সকালবেলায় দৌড়বে, সেই জন্য নাকি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে সভা করতে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না। অর্থাৎ সমস্ত রকম অপযুক্তি দিয়ে, ইভেন এটাও দেখানো হয়েছে আদালতে যে একটি সংস্থা যারা লেলিন মূর্তিতে মাল্যদান করতে চায়, যে সংস্থার ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ আমার সিনিয়র, সেই প্রোগ্রামের জন্য নাকি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে যাবে। আমি তখন আদালতেই মজা করে বলি যে সেই প্রোগ্রামে আমি নিজেই উপস্থিত থাকবো, কিন্তু সেই প্রোগ্রামটা ওই স্থলে কন্ডাক্টই হচ্ছে না। অর্থাৎ রাজ্য সরকারের হোল এন্ডেভারটা হলো যে ওই স্থানে আর কাউকে সভা করতে দেব না, এটা কখনোই হতেই পারে না। আর সেটা যদি হয় তাহলে প্রতি পাড়ায় পাড়ায় কেউ বলে বেড়াবে এখানে আমার এটা ঘটেছিল, তাই এই ঘটনার স্থান মাহাত্ম্য আছে, এটা আমার জন্য বরাদ্দ থাকলো। এটা কখনো অ্যাকসেপ্টেড হতে পারে আইনের চোখে? একেবারেই নয়। পাবলিক প্লেস সকলের জন্য এবং সেখানে সকলের সমান অধিকার আছে। এই ইকুয়ালিটি আপনাকে সংবিধান
সংবিধান দিয়েছে, আপনি কোনোভাবে এটা ডিনাই করতে পারেন না। দ্বিতীয় একটা কথা বলবো, আপনি নিশ্চিতভাবে সেই চিঠিটি দেখাবেন যে এই যে পুলিশ অথরিটি তারা আইন করেছে, তারা নো অবজেকশন দেবে যে প্রথমে আসবে তাকে। এই যে আইএসএফ 2024 সালের 21শে জুলাই একটি সভা কন্ডাক্ট করতে চাই এই ভিক্টোরিয়া হাউসের সামনে, আইএসএফ এই রিগার্ডে ইমেল করেছে, এই রিগার্ডে তারা এখন পর্যন্ত নো অবজেকশন পাওয়ার জন্য নির্দিষ্ট ফরম্যাটে অ্যাপ্লাই করার পর লালবাজারে গেছে। আপনাকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম না যে প্রথমে রিসিভ করার পরে তারপরে স্ট্রোক দিয়ে কেটে দিয়েছে। এই যে কিছুক্ষণ আগে একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন না কন্টেন্ট নট ভেরিফাইড, হ্যাঁ সেই স্ট্যাম্প দেওয়ার পরে সেই স্ট্যাম্পটিকে কেটে দেওয়ার পরে যেটা আপনি একটু আগে দেখাচ্ছিলেন এই যে এই ফেরত দেওয়া হয়েছে। পুলিশের এই আমি একটু দেখানোর চেষ্টা করব, এই যে অফিস অফ দ্য জয়েন্ট কমিশনার অফ পুলিশ, সেখান থেকে রিটার্ন যেটা দেখাচ্ছে ফিরদৌস শামীম যে কপিটি পাঠিয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের যে জয়েন্ট কমিশনার অফ পুলিশ হেডকোয়ার্টারকে যে চিঠিটা দেওয়া হয়েছিল, সাবজেক্ট প্রেয়ার ফর এনওসি ফর মিটিং, সেখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাম্প রয়েছে এবং রিটার্ন লেখা আছে। হ্যাঁ প্লিজ ফিরদৌস, খুব সংক্ষেপে। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম যে ওই রিসিভিং সেকশনে নিশ্চিতভাবে লালবাজারে ওই রিসিভিং সেকশনে নিশ্চিতভাবে সিসিটিভি আছে। আমি চাইবো যে ওই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখবে। আমি এই রেসপেক্টে অলরেডি এই আইএসএফ এর পক্ষ থেকে অলরেডি মেল হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে যে স্থানীয় গল্প শোনানো হলো, কৃষকের এজেন্ট হিসেবে কাজ করছে, এদেরও আইডেন্টিফাই করা অত্যন্ত জরুরি। কুণাল ঘোষ বা তারাকে কৃষ্ণদা যেটা বলছিল 21শে জুলাই সব বুঝলাম। 21শে জুলাই ছাড়া বছরে যে বাকি 364 দিন থাকে, সেই 364 দিনের একদিনও ধর্মতলায় অনুমতি কাউকে পুলিশ করতে দেয় না, প্রত্যেককে হচ্ছে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়। এরা নোটিফিকেশন ইস্যু করেছিল ক্ষমতায় এসে যে ওইখানে তৃণমূল ছাড়া আর কেউ সভা করবে না ভিক্টোরিয়া হাউসের সামনে, সরকারি নোটিফিকেশন। 2 নম্বর কথা হচ্ছে সজলদা একটা কথা বলেছিল, যার এটাকে ধর্ম মনে হবে ধর্ম, যার রাজনীতি মনে হবে রাজনীতি। আমি খালি ভেবে দেখার জন্য অনুরোধ করছি, একই ব্যক্তি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তখন ইমাম বরকতির সঙ্গে গিয়ে নামাজ পড়তেন, তিনি বিজেপিতে যাওয়ার পর থেকে রামনবমী মিছিল করেন। এটাকে যার ধর্ম মনে হবে ধর্ম, আমার এটাকে রাজনীতি মনে হচ্ছে ভাই রাজনীতি মনে হচ্ছে। 3 নম্বর কথা, যেহেতু এখানে কার হাতে প্রতিষ্ঠিত হবে জাতপাতের একটা কথা অযাচিতভাবে উঠে চলে আসলো, খালি মনে করাই আমাদের দেশে খালি মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তাই নয়, পার্লামেন্ট উদ্বোধন করেন আবার সাধু সন্ন্যাসীরা, যেখানে দেশের রাষ্ট্রপতি তিনি একজন আদিবাসী হওয়ার ফলে তার ওখানে পা রাখার অধিকার থাকে না। এইটা কিন্তু আমি তিনটেই কথা থিওরি বললাম না, তিনটে তথ্য দিলাম। রাষ্ট্রপতি আদিবাসীকে রাষ্ট্রপতি বানিয়েছে এই মোদী সরকারই। স্থান মাহাত্ম্যের কথা বলছে, স্থান মাহাত্ম্যের কথা যারা বলছে তাদেরকে মনে করিয়ে দিই, এর ছাড়াও ব্রিগেডিয়াররা সভা করেছে। সেদিনের গুলি চালানোর যিনি নায়ক, সেদিনের গুলি চালানোর অন্যতম যিনি খলনায়ক, সেই মনীষ গুপ্তকে পাশে বসিয়ে যারা সেই শহীদদের স্মরণ করে বা স্থান মাহাত্ম্যের কথা বলে, সেটা মানে মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু না। এখন বিষয়টা হচ্ছে 1989 সালে একজন প্রান্তিক তপশিলি সমাজের মানুষ কমলেশ চৌপালের হাত ধরে রাম মন্দিরের ভূমি পূজন হয়েছিল। সেইটাকে 2022 সালে পুনরায় মোদির হাত দিয়ে করে তাকে কেন অপমান করা হলো? বিজেপিকে তো এই জবাবটা দিতে হবে। এখনো বেঁচে আছে, 22শে জানুয়ারি সংহতি মিছিল, যার শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। আমরা শুধু চাইবো যে শুভ বুদ্ধি বজায় থাকুক সমস্ত রাজনৈতিক দলের, এবং ধর্ম কখনোই কোনো রাজনীতির ঘুঁটি হতে পারে না। সমস্ত রাজনৈতিক দল তাদের এটা স্মরণে রাখা উচিত, এবং বিশেষ করে এইরকম তাৎপর্যপূর্ণ দিনে গেরুয়া শিবির হোক বা বিরোধীরা বা তৃণমূল কংগ্রেস, সবারই মাথায় রাখা উচিত যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্তম্ভটা আমাদের এই গোটা দেশকে, গোটা জাতিকে, গোটা সমাজকে ধারণ করে রেখেছে, সেটা যেন অটুট থাকে, এবং সেটা অটুট রাখার দায়িত্ব আমাদেরই। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।